নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। বাংলার মানুষ আর খুব ইন্টারেস্টেড নয় এপিসোডটায়। কেন ইন্টারেস্টেড নয়? অনেক দিন তো হলো ভয়েস স্যাম্পল টেস্ট, এবং সেই ভয়েস স্যাম্পল টেস্ট শেষ পর্যন্ত সিবিআই নয় ইডি, তারা ডাক্তার জাস্টিস অমৃতা সিনহার নির্দেশে তার ভয়েস স্যাম্পল টেস্টিং হলো। পিজি হসপিটাল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হলো, প্র্যাকটিক্যালি ঘাড় ধরে বার করে নিয়ে যাওয়া হলো, এবং জাস্টিস সিনহা তার চেম্বারে বসে রইলেন। শেষ পর্যন্ত সেই স্যাম্পল টেস্টিং হলো। সেই স্যাম্পল টেস্টিং ফরেন্সিক টেস্টের জন্য দক্ষিণের কোনো রাজ্যে পাঠানো হয়েছিল। সেই ফরেন্সিক টেস্ট রিপোর্ট শেষ পর্যন্ত এলো, এবং আদালতে আইনজীবীরা জানালেন, ইডির আইনজীবীরা জানালেন যে ভয়েস স্যাম্পল মিলে গেছে। তারপর কি হলো? এটাই তো বাংলার মানুষের চাহিদা। আপনারও মনের প্রশ্ন, আমারও মনের প্রশ্ন, যে ভয়েস স্যাম্পল তো মিলে গেল, তারপর কালীঘাটে কাকুর তো ভয়েস মিলে গেল, যে কারণে সবথেকে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো, যে এ রাজ্যের সবথেকে বড় করাপ্টেড পার্সন, যে জায়গাটা থেকে সিবিআই বা ইডির ধরার জায়গা ছিল, সে জায়গা ধরছে না কেন? কি হয়েছে সিবিআইয়ের? কি হয়েছে ইডির? এটা নিয়ে তো আপনারা নিরন্তর প্রশ্ন করছেন, হতাশ হচ্ছেন, গবেষণা করছেন, খবর পেলে চোখ রাখছেন, কিন্তু মন আর টানছে না। তার কারণ কোনো একটা জায়গায় কি পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। মনে মনে আপনাদেরও প্রশ্ন আসছে, আমারও মনে প্রশ্ন আসছে। ঠিক এই আবহে দাঁড়িয়ে আজকে আমি খুব স্পেসিফিক একটা তথ্য আপনাদের কাছে দেবো। সুজয় কৃষ্ণ ভদ্র ইডিতে জামিন পেয়ে গেছেন। সুজয় কৃষ্ণ ভদ্র এবার সিবিআই এর জামিনের জন্য চেষ্টা করছেন। সিবিআই এইবার ঢুকে পড়ে বলছে শোন অ্যারেস্ট, কিন্তু শোন অ্যারেস্ট দেখাতে গেলে কালীঘাটের কাকুকে কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে প্রডিউস করলে সেইখানে সিবিআই শোন অ্যারেস্ট দেখাতে পারে। এরকম একটা জাঁতাকলের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র কিছুতেই আর জেলখানা থেকে বেরোতে চাইছেন না। অর্থাৎ এ রাজ্যের প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, এ রাজ্য সরকারের তত্ত্বাবধানে যারা রয়েছেন, তাদের যারা জেল কর্তৃপক্ষ, তাদের যারা হসপিটাল কর্তৃপক্ষ, তারা মিলে এখন ওপরতলার নির্দেশ, একদম সর্বোচ্চ ভাইপোর সিইও তো, ফলত তাই সেই সব জায়গা থেকে নির্দেশ আসছে, সর্বোচ্চ কোনো একটা জায়গা থেকে নির্দেশ আসছে, এবং সেই নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত কালীঘাটের কাকু রোগ আর সারছে না। অর্থাৎ আবার একটা অসুস্থতা, কোনো সময় ডিহাইড্রেশন, কোনো সময় হার্টে চাপ লাগছে, সব নানান কারণ দেখিয়ে আদালতে তিনি আর কোর্টে অ্যাপিয়ার করছেন না। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকুর আইনজীবীরা চলে গিয়েছেন জয়মাল্য বাগচির, মাননীয় বিচারপতি, সম্ভবত মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গিয়ে সেখানে জামিন চাইতে গিয়েছেন। কিন্তু সেখানে শেষ পর্যন্ত জামিন আর জুটল না। তাকে শেষ পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি অ্যাপিয়ার করুন। অ্যাপিয়ার কি হয়েছেন? শেষ পর্যন্ত যা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে লোয়ার কোর্ট শেষ পর্যন্ত বলেছে 4 দিনের জন্য সিবিআই হেফাজতে যেতে হবে, কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের কোনো একটা হসপিটাল তাকে একবার চেকিং করিয়ে নিতে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল যে বদমাইশি করছে কিনা সেটা দেখার জন্য আদালত লোয়ার কোর্টের এই নির্দেশটা শেষ পর্যন্ত হলো। কালীঘাটের কাকুকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কোনো একটা হসপিটালে তাকে দেখানো হবে। দেখানোর পর তারপর সিবিআই তাকে 4 দিনের জন্য হেফাজতে পাবে, এমন একটা ঘটনা আমি যা লাস্ট রিপোর্ট পেলাম সেটা হলো। তাতে হবেটা কি? আবার তো কিছুদিন বাদে প্রেসিডেন্সি জেলে ফিরে যাবেন, আবার একটা সময় তার অনির্দিষ্টকাল জেল হয়ে গেছে, সুতরাং তাকে এবার জামিনে মুক্ত করে দেওয়ার প্রসেস হবে। কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল টেস্টের ভিত্তিতে তাহলে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোকে ডাকা হচ্ছে না কেন? কেন শেষ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে, ব্যাহত হচ্ছে? এটাই তো আমজনতার প্রশ্ন। সিবিআই বা ইডি যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছেও তো এটা প্রশ্ন। সেইখান থেকে তো উঠছে সেটিং তত্ত্ব, সেইখান থেকে তো মানুষের মনে প্রশ্ন উঠছে যে পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্ট কিছু হচ্ছে কি না ভাইপোকে বাঁচানোর জন্য। সুজয় কৃষ্ণ ভদ্রকে বাঁচানো মানে তো ভাইপোকে বাঁচানো। এসব অঙ্ক যখন আপনাদের মনে ঘোরাফেরা করছে, আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে সুজয় কৃষ্ণ ভদ্র কেসটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে খুব খোল্লা হিয়ারিং চলছিল, এবং প্রকাশ্যে হিয়ারিং চলছিল। জাস্টিস অমৃতা সিনহা বেশ কিছু খুব সাংঘাতিক সিরিয়াস মন্তব্য করেছিলেন এই তদন্ত নিয়ে। আমি সরাসরি ফিরদৌস শামীম, এই মামলাটার সঙ্গে যিনি যুক্ত, যার মামলার ভিত্তিতে শেষ পর্যন্ত এই মামলাটা চলছিল, আমি তাঁকে সরাসরি টেলিফোনে যোগাযোগ করেছিলাম যে সুজয় কৃষ্ণ ভদ্রর মামলাটা কেন জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনানি হচ্ছে না। আমি যা বুঝলাম সেটা সংক্ষেপে বলি, তারপর সরাসরি ওই ফিরদৌস শামীমের কাছে আমি যাব, ফিরদৌস শামীমের কথা আপনাদের শোনাবো, কি বললেন সেটাও শোনাবো। কিন্তু তার আগে বলি, জনৈক সৌমেন নন্দী, জনৈক রমেশ মালিক, এই দুটো মামলার ভিত্তিতে প্রাইমারি স্কুল বোর্ড প্রাথমিক দুর্নীতির কেস, এটা 94 জন আইনজীবী, 94 জনকে প্রাথমিকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। এটা প্রাইমারি স্কুল বোর্ড হাইকোর্টের কাছে এসে স্বীকার করেছিল, এটা অনেক দিন আগে, এবং তার ভিত্তিতেই মামলাটা চলছিল। এবং সেইটা খুঁড়তে দেখা গেছে যে এইখানে সুজয় কৃষ্ণ ভদ্র, তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স কীভাবে জড়িত,
সেই ব্যাপারটা আদালতের বিচার্যের মধ্যে এসে যায় এবং জাস্টিস অমৃতা সিনহা তখনই একটার পর একটা রায় দিতে শুরু করেন। শেষ পর্যন্ত এই 94 জনের হয়ে একজন প্রখ্যাত আইনজীবী, মানে ভারত বিখ্যাত আইনজীবীকে দাঁড় করিয়ে 94 জন আইনজীবীর কিছু ছেলে মেয়ে তারা চলে যায় সুপ্রিম কোর্টে এই মামলাটা যাতে জাস্টিস অমৃতা সিনহার ঘরে এখন শুনানি না হয় এবং একটা স্টে অর্ডার পেয়ে যান সম্ভবত জুলাই মাসে, 2024 জুলাই মাসে। ফলত আলটিমেটলি জাস্টিস অমৃতা সিনহার ঘরে ব্যাপারটা থমকে দাঁড়ায়, সেখানে আর শুনানি বন্ধ হয়ে যায়। আমরা অপেক্ষা করে আছি না জাস্টিস অমৃতা সিনহার ঘরে কালীঘাটের কাকুর শুনানিটা কি হলো এবং কেন সেটা বন্ধ রয়েছে, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে চলে আসি। কারা নিয়ে আসেন? খুব প্রখ্যাত একজন আইনজীবীকে দাঁড় করা, মানে আমি বলছি সেই সব আইনজীবীকে আমি আপনি ধরাছোঁয়ার বাইরে দাঁড় করাতে পারবো না। লক্ষ লক্ষ টাকা সেই সব আইনজীবীদের পেছনে খরচা করা হয়। শেষ পর্যন্ত সেই আইনজীবী দাঁড় করিয়ে একটা স্টে অর্ডার নিয়ে জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনানিটা বন্ধ থাকে, সুপ্রিম কোর্টে ব্যাপারটা পেন্ডিং থাকে। লাস্ট এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল 2রা সেপ্টেম্বর 2024। সেই 2রা সেপ্টেম্বরের পর আবার কি শুনানি হবে, কবে শুনানি হবে, স্টে অর্ডার কি উঠবে, এই প্রশ্নগুলো আমি সরাসরি করেছিলাম ফিরদৌস আমিনকে। আমি বলেছি আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন? ফিরদৌস বলেছে যে আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই স্টে অর্ডারটা যাতে উঠে যায়, জাস্টিস অমৃতা সিনহার ঘরে শেষ পর্যন্ত শুনানি যাতে হয় সেটার আমরা চেষ্টা করবো। আর এইটা শোনার সময় একটা সাংঘাতিক তথ্য পেলাম। তথ্যটা কি? হাইকোর্টে প্রাইমারি স্কুল বোর্ডের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল এই 94 জনকে জালিয়াতি করে চাকরিটা দিয়েছি আমরা। সুপ্রিম কোর্টে যখন এই 94 জন গেল তখন রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু স্বীকার করেননি, বলেননি যে 94 জনকে আমরা জালিয়াতি করে চাকরি দিয়েছি, এটা প্রাথমিক স্কুল বোর্ড স্বীকার করেছে, এই কথাটা বলেননি। এটাই ফিরদৌস আমাদের জানালেন। সত্যি কিন্তু জানি না, কিন্তু ফিরদৌসের কথা শুনে তো মনে হল সত্যি ঘটনা যে রাজ্য সরকার তো জানায়নি যে প্রাথমিক স্কুল বোর্ডের তরফ থেকে 94 জনকে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে, সেইটার শুনানি সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত, মানে সেই কনফেশনটাই রাজ্য সরকার করেন। পরে এইখানে এখন তো জাস্টিস চন্দ্রচূড় নেই, এখন জাস্টিস সঞ্জীব খান সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে, প্রধান বিচারপতি রয়েছেন। তিনি নিয়ম করেছেন মেল করে মেনশন করার ব্যাপারটাকে একটা অন্য সিস্টেমও করেছেন এবং সেই সিস্টেমে কিছু কিছু কাজও হচ্ছে। যেমন এই 26,000 চাকরি বা জালিয়াতি মামলাটা পরশু দিন উঠছে, মানে কালকে উঠছে 17 তারিখ এই মামলাটা শেষ পর্যন্ত উঠতে চলেছে, বৃহস্পতিবার উঠতে চলেছে এবং সেটাও মেনশন করে শেষ পর্যন্ত ওইভাবে লিখিত তদবির করে পুরো ব্যাপারটা মামলাটা চলছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে মামলা চেপে দেওয়ার, আমার প্রভাব খাটিয়ে আমি মামলা চেপে দিচ্ছি, সেই প্রসেস থেকে সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত একটা ওপেনিং পেয়েছেন এই আইনজীবীরা যারা এই লড়াইটা করছেন 26,000-এর ক্ষেত্রে, এবং সেটা তো সত্যি দরকারও। দেখুন, আমি সেটা নিয়ে পরে ব্যাখ্যায় আসবো। দেখুন, এই 26,000-এর চাকরি যাওয়ার ব্যাপারটা, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, সেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলেগুলো শেষ পর্যন্ত তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন শুনানি না হতে। শেষ পর্যন্ত শুনানি হচ্ছে বৃহস্পতি, সেটা নিয়ে আমরা আসবো। কিন্তু এই মুহূর্তে চলুন, ওই যে 94 জনের জালিয়াতি করে চাকরি এবং তার প্রেক্ষিতে লিপস অ্যান্ড মাউন্স, তার প্রেক্ষিতে এই কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জড়িয়ে পড়া এবং সমস্ত মামলাটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে হিয়ারিং হচ্ছিল, আচমকা সেটা থেমে যাওয়া এবং সেই কেন থেমে গেল সেটা নিয়ে আমরা কোনো আলোচনা কোথাও আমরা মিডিয়াতে সেভাবে শুনছি না। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে ব্যাখ্যা করলেন আমাদের কাছে, নতুন বাংলা দর্শকদের কাছে আইনজীবী ফিরদৌস আমিন, সেইটা শুনুন। নমস্কার ফিরদৌস, আমি সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং তিনি ইডির থেকে জামিন পেয়েছেন। সিবিআই তাকে শোন অ্যারেস্ট করে 4 দিনের জন্য নিচ্ছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের কোনো হসপিটাল থেকে তাকে দেখিয়ে নেওয়া হবে। এইসব নিয়ে বাঙালি চোখ রাখছে টিভিতে এবং প্রতিদিন এইসব নিয়ে শুনছে, প্রিন্ট মিডিয়াতেও সেটা নিয়ে রিপোর্ট বেরোচ্ছে। আমার আপনার কাছে আসার একটা স্পেসিফিক প্রশ্ন, ইউ আর দ্য পার্সন যিনি সোমেন নন্দী এবং রমেশ মালি, এদের করা মামলা প্রাইমারি স্কুল শিক্ষা সংক্রান্ত, যেখানে প্রাইমারি স্কুলের বোর্ড 94 জন অযোগ্য চাকরি পেয়ে গেছে বলে প্রাইমারি স্কুল বোর্ড হাইকোর্টের কাছে গিয়ে স্বীকারোক্তি দিয়েছিল এবং সেই স্বীকারোক্তির প্রেক্ষিতে যে মামলাটা হয়েছিল সেই মামলা শুনানি চলছিল হাইকোর্টে, যেখানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর করাপশন, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের প্রশ্ন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সেই কোম্পানির জড়িয়ে গিয়েছিল এবং সেটা জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনানিটা চলছিল। পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা এই সোমেন নন্দী এবং রমেশ মালিকের ব্যাপারে একটা স্টে অর্ডার হয় যে এখন হাইকোর্ট এটা শুনবে না।
এবার প্রশ্নটা আমজনতার প্রশ্ন আপনার কাছে করছি, যেহেতু আপনি অন্যতম আইনজীবী, যে লিপস অ্যান্ড বাউন্স কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একের পর একটা খুব রিমার্কেবল অবজারভেশন এবং প্রসিডিংস চলছিল, যে প্রসিডিংসটা সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত স্টে অর্ডার করা হয়েছে, সম্ভবত 2রা সেপ্টেম্বর বোধহয় লাস্ট শুনানি হয়েছে। কি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? শেষ পর্যন্ত কি তার শুনানি আর জাস্টিস অমৃতা সিনহার ঘরে হবে না? মানে আমি বলছি কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র 94 জন চাকরি গেছে, মানে চাকরি অযোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, প্রাইমারি স্কুল বোর্ড গিয়ে হাইকোর্টে কনফেস করেছিল, আমি যতদূর মনে করতে পারছি। আপনি তো এই মামলার আইনজীবী, একটু বলবেন, জানাবেন মানুষকে। দেখুন, এই যে প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সোমেন নন্দীর মামলায়, সেই সময় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে রমেশ মালিকের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হয়, এবং তারপরে সেই সোমেন নন্দীর মামলায় আপনি জানেন নিশ্চিতভাবে যে শুধু প্রাথমিকের নয়, মিউনিসিপ্যালিটিতে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ হয়, এবং কারণ সেই অয়নশীলের বাড়ি থেকে সেই বিভিন্ন নথি উদ্ধার হয়, তার পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু মিউনিসিপ্যালিটি স্ক্যামেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, এবং সেই তদন্তের নির্দেশ কিন্তু আপহেল্ড হয়। অর্থাৎ সোমেন নন্দী, পরবর্তীতে রমেশ মালিক, এই উভয় মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপহেল্ড হয়। যদিও এফআইআরটা সোমেন নন্দীর মামলাতেই হয়েছিল, কারণ সোমেন নন্দী মামলাতে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সময়। এবার এই যে সোমেন নন্দী নিয়ে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুপ্রিম কোর্টে গেছেন, দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস সোমেন নন্দীর মামলা, অনেক নির্দেশ আছে। সেই সময়ে এই মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা পরবর্তীতে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তারপরে মামলাটি অ্যাসাইন হয় এবং মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সেই মামলাটি চলছিল। সেখানে বোর্ড একটা এফিডেভিট দিয়ে জানায় যে এই যে 94 জন, সেই 94 জনের চাকরি সেটা সঠিক নয়, অবৈধ। এই তারপরে আদালত সেগুলোকে খতিয়ে দেখতে বলেন এবং ব্যবস্থা নিতে বলেন। তারপরে সেই যে যারা এই অবৈধ উপায়ে চাকরি পান, তারা ডিভিশন বেঞ্চে যান, সফল হন না। তারপরে তারা সুপ্রিম কোর্টে যান, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই যে যদি দেখেন 15/7/2024 মহামান্য বিচারপতি অভয় এস ওকা এবং মহামান্য বিচারপতি অগাস্টিন জর্জ মাসি, তাদের একটি নির্দেশ আছে। সেই নির্দেশে ওই যে রমেশ মালিক এবং সোমেন নন্দী উভয় পিটিশনের যে প্রসিডিংস চলছিল সেটা স্টে করে। ফলে সেই জন্য মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এখন এই মামলার শুনানি নিতে পারবেন না, তার কারণ যেহেতু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আপনার কাছে আমার একটু স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর এটা লাস্ট শুনানি হয়েছিল এবং সেখানে স্টে অর্ডার ছিল, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কন্টিনিউ করছে। 15 জুলাই থেকে স্টে অর্ডারটি কন্টিনিউ করছে। 15 জুলাই থেকে স্টে অর্ডারটা কন্টিনিউ করছে। এই স্টে অর্ডারটা ওঠানোর জন্য কি কোনো প্রক্রিয়া শুরু হয়েছে? একদম একদম, আমরা সেই মামলায় অ্যাপিয়ার করেছি। আমরা বেসিক্যালি যেহেতু ওই মামলাটি একটি মামলা নিয়ে গেছেন, কারণ ওই একটি নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন, যদিও আদালত বলে দিয়েছে যে অ্যালং উইথ কানেক্টেড পিটিশন শ্যাল রিমেন স্টেট, অর্থাৎ রমেশ মালিক এবং সোমেন নন্দী উভয়েই স্টে করে দিয়েছেন, তাই প্রসিডিংস হচ্ছে না, কলকাতা হাইকোর্টে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট যেহেতু স্টে করেছে। আমরা চেষ্টা করছি যাতে স্টে অর্ডারটি যাতে কোনোভাবেই ভ্যাকেট হয়ে যায়, এবং সেই জন্য আমরা উপযুক্ত পদক্ষেপও করছি। আশা করব যে অতি দ্রুততার সঙ্গে স্টেটি ভ্যাকেট হয়ে যাবে, এবং কিন্তু তদন্তে কোনো প্রকার স্থগিতাদেশ নেই। সেটা ঠিক আছে, কিন্তু জাস্টিস অমৃতা সিনহা যে স্পিডটা দেওয়াতে পারছেন তদন্তে, সেইটা তো ব্যাহত হচ্ছে, তাই না? আমি সেই জায়গা থেকে বলছি, এটা এই স্টে অর্ডারটা তোলানোর জন্য কোনো প্রক্রিয়া, মানে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। এবং আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের নিশ্চিতভাবে আপনার মনে থাকবে, এই যে যেমন এসএসসির মামলা, আমরাই ইনিশিয়েটিভ নিয়ে, আমরাই মেনশন করে, আপনি সেটা বলেও দেখিয়েছেন হয়তোবা, যে আমরাই মেনশন করিয়েছি, আমরাই যাতে এই প্রসেসটি তাড়াতাড়ি 25,753 বৃহস্পতিবার বোধহয় শুনানি আছে তার। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার তার শুনানি। আমার আপনার কাছে একটা খুব স্পেসিফিক ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই 94 জন যে অবৈধভাবে চাকরি পেয়েছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের তরফ থেকে বলা হয়েছিল, প্রাইমারি বোর্ডের তরফ থেকে স্বীকার করা হয়েছিল। প্রশ্নটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডারটা কে চেয়েছে, রাজ্য সরকার না এই 94 জন? না, যাদের বাতিল হয়েছে তারা, যে 94 জন প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে, তাদের মধ্যে থেকে কিছুজন মামলা করেন এবং খুব কস্টলিয়েস্ট, এবং শুধু তাই না, আইনি লড়াইটা তারা লড়ছেন। আমি তাকে আপনাদের বলি যে সেখানে কিন্তু বোর্ডের
পক্ষ থেকে এটা বলা হয় যে বেসিক্যালি ওদের জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, কিন্তু তারা যে তথ্যটা বেসিক্যালি এই তথ্য যে 94 জনের তথ্যটি যে বোর্ডের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল সেটা স্বীকার করেছে সুপ্রিম কোর্ট? সেটা কিন্তু তারা প্রথমে জানায়নি, অন্ততপক্ষে নির্দেশনামায় কোথাও সেটা মানে সুপ্রিম কোর্টে সেটা কনফেস করেনি যে 94 জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, যারা হাইকোর্টে বলেছিল, সুপ্রিম কোর্টে বলেনি, তাই তো? অর্ডার পরে কোথাও মনে হয়নি, কারণ হাইকোর্টের রেকর্ডে ছিল। আপনারা কি সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত 94 জন? হ্যাঁ, অবশ্যই সেই সমস্ত নথি দেব এবং শুধু দিচ্ছিও না। প্রাইমারি স্কুল বোর্ড যে 94 জন অবৈধভাবে নিয়োগ করেছে, সেইটা প্রাইমারি স্কুল বোর্ড যে হাইকোর্টে স্বীকার করেছে, সেটা সুপ্রিম কোর্টে আপনারা জানাচ্ছেন? অবশ্যই সেই নথি দিয়েই আমরা বেসিক্যালি এই স্টে অর্ডারটি ভ্যাকেট করানোর জন্য উদ্যোগ নিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।